হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে চলেছি সেটি হলো ফিজিক্স ফার্স্ট পার্টের মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ের আমাদের কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত একটি দারুণ বেসিক প্রশ্ন। সো ক্লাসটি হতে চলেছে খুবই বেসিক এবং ইন্টারেস্টিং। আশা করি নতুন কিছু শিখতে পারবা। সো আসলে শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটি খুব ভালোভাবে পড়ি এবং বুঝি কি আমাদের নির্ণয় করতে হবে। দেখো যে একটি 100 কেজি ভরের কৃত্রিম উপগ্রহকে দিনে 2 বার একই জায়গা থেকে দেখা যায়। তাহলে পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানের সাপেক্ষে উপরে তাকাইলে একটা কৃত্রিম উপগ্রহকে দিনের মধ্যে 2 বার দেখা যায় বলা আছে। কারণ উপগ্রহ নতুন কক্ষপথে ঘোরার জন্য প্রতি সেকেন্ডে এত শক্তি হারায়। আচ্ছা, তাহলে উপগ্রহটি কি করছে? প্রতিনিয়ত তার ভিতরে যে শক্তি ছিল সেই শক্তি হারাচ্ছে। আর শক্তি যখন হারাবে তখন কি হবে? সে তার উচ্চতার লেভেলে চেঞ্জ হবে। ফলে শক্তি হারায় সে একটা নির্দিষ্ট উচ্চতায় যাইতে চাচ্ছে এবং একদিন পর থেকে, তার মানে সে কোনো করে একদিন শুধু শক্তি হারাইছে, এই সেম হারে শক্তি হারাতে হারাতে একদিন পর যে শক্তিটা থাকলো সেই শক্তি নিয়ে সে নতুন একটা কক্ষপথে চলে গেছে। সেইখানে বলছে তখন তাহলে এখন দিনে কয়বার তাকে উপগ্রহটিকে দেখা যাবে। ওকে, তাহলে আমাদের খুবই মজার এবং দারুণ ইন্টারেস্টিং ম্যাথ আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু স্টেপ স্টেপে ভেঙে ভেঙে করি তাহলে আমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে প্রথমে আসো, আমরা শুরুতে যেটা বের করবো সেটা হচ্ছে যে উপগ্রহটি দিনে 2 বার একই জায়গায় দেখা যায়। এরপর থেকে প্রত্যেকটা ডাটাকে আমরা আলাদা আলাদা ভাবে ট্রিট করবো। ঠিক আছে, তাহলে বলা আছে এটা কৃত্রিম উপগ্রহকে দিনে 2 বার দেখা যায়। দিনে 2 বার দেখা যায়, তার মানে সে টোটাল পৃথিবীকে কি করছে? 12 ঘন্টা পর একবার, আবার 12 ঘন্টা পর একবার প্রদক্ষিণ করছে। তাহলে সেই কারণে আমরা কি করছে মেইনলি 2 বার দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ওভারঅল বলতে পারি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, ঠিক আছে, টি এর মান, পর্যায়কাল টি কত হবে? তাহলে 24/2, তার মানে 12 ঘন্টা। তাহলে তার পর্যায়কাল পেয়ে গেছি। একটা কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল যদি আমাদের জানা থাকে তাহলে সে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতার কক্ষপথ দিয়ে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ আমরা বের করতে পারি ইজিলি। তাহলে পর্যায়কালের সাথে আমাদের ব্যাসার্ধের কক্ষপথের যে সূত্র ছিল সেটা আমরা কি জানি যে r + h √³ gmt²/4π²। এটা আমরা ইজিলি দেখাতে পারি। ভি এর যে সূত্র ছিল যে v √gm/r + h, সেখান থেকে আমরা ভি এর মানটা যদি আমরা বসাই দিই যে 2πr/r + h, সেখান থেকে r + h এর মান √³ gmt²/4π², এটা পাবো। তাহলে এইখান থেকে আমরা যদি টি এর মান বসাই দিচ্ছি, হ্যাঁ টি এর মান দেওয়া আছে, জি এম সবই তো আমাদের জানা। এই এম মানে কিন্তু পৃথিবীর ভর, কৃত্রিম উপগ্রহের ভর না। ঠিক আছে, আমাদের এইখানে এই যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের যে ভর, এটা তো কৃত্রিম উপগ্রহের ভর না, এটা কিন্তু পৃথিবীর ভর বা গ্রহের, যে গ্রহের আমাদেরকে কেন্দ্র করে ঘুরে সেই গ্রহের ভর। ঠিক আছে, তাহলে এটা পৃথিবীর ভর। সে অনুযায়ী যদি বসাই দিই আমরা এখানে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? r + h, তার কক্ষপথের ব্যাসার্ধটা পেয়ে যাবো। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ যদি আমরা ক্যালকুলেটর হিসেব করি তাহলে এটা কত আসে? মানটা বসাই দাও। তাহলে এটার মান আসবে কত? 26.65 × 10⁶ মিটার। ওকে, তাহলে তোমরা অবশ্যই ক্যালকুলেটরের মানগুলো বসে চেক করে দেখো কত আসে। এখন আমাদের r + h এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারবো যে কৃত্রিম উপগ্রহটি যে উচ্চতায় আছে বর্তমানে, সেই উচ্চতায় তার বর্তমানে মোট শক্তি কত আছে। ঠিক আছে, কারণ যেহেতু সে শক্তি হারাচ্ছে, আমাদের ডাটা দেওয়া আছে, তাহলে বর্তমান শক্তিটাকে জানতে হবে। তারপরে না হারানোর পর শক্তি কত, তাহলে বর্তমান শক্তি, তাহলে বর্তমান শক্তি ই যদি আমরা বলি, তাহলে কৃত্রিম উপগ্রহ যখন মাটি থেকে r + h উচ্চতায় আছে, আমাদের কিছু বেগ আছে এবং তার তো বিভব শক্তি আছেই। তাহলে বিভব শক্তি এবং গতি শক্তি দুইটা একবারে যোগ করলে কত হবে? -g, আমরা সরাসরি সূত্র দিয়ে করবো, gmm/2 × r + h। তাহলে এই সূত্র বসাই দিলে কৃত্রিম উপগ্রহের মোট শক্তি আমরা একবারে পেয়ে যাবো। তাহলে এটাও আমরা ক্যালকুলেটরে বসাই দাও। সবগুলো ডাটা যে তোমরা জানা আছে, জি এর মান, পৃথিবীর ভরের মান, তারপরে তোমার হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া আছে 100, 2 × r + h, সবগুলো ডাটাই আমাদের জানা। তাহলে এটা যদি আমরা বসাই দিই তাহলে এটার মান আসবে কত? -751.25 × 10⁶ জুল। ঠিক আছে, তাহলে এর কাছাকাছি একটা মান আমরা পেয়ে যাবো। ওকে, তাহলে ক্যালকুলেটরে তোমরা ভালোভাবে বসে চেক করলে মানটা পেয়ে যাবো যে বর্তমান শক্তি কত আছে। এখন আমাদের দরকার কি, যে যেহেতু বলছে প্রতি সেকেন্ডে এত হারে শক্তি হারাচ্ছে, তা শক্তি যখন আস্তে আস্তে হারাতে থাকবে তার শক্তি কি আস্তে আস্তে কমবে। তাহলে শক্তি কমে যদি যায় তাহলে আমাদের কতটুকু সময় ধরে শক্তি হারাবে বলা আছে? দেখো যে একদিন,
টোটালি একদিন সময় ধরে, ঠিক আছে। এই যে একদিন পর হিসাব করতে হবে, তাহলে একদিনে কত শক্তি হারাবে সেটা যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই, তাহলে আমরা কি করব, তার অবশিষ্ট শক্তি পেয়ে যাব। তাহলে একদিন পর, ঠিক আছে, আসলে একদিন পর অবশিষ্ট শক্তি, তাহলে অবশিষ্ট শক্তি একদিন পরে তার মধ্যে শক্তি কতটুকু অবশিষ্ট থাকছে সেটাকে যদি আমরা বলি ই প্রাইম, তাহলে এই যে মোট শক্তি আছে ই, আমরা যেটা বের করছি এটা মাইনাস, তাহলে এখান থেকে বাদ যাবে কত, 1 সেকেন্ডে হারাই এইটা, তাহলে 1 সেকেন্ডে যদি এইটা হারাই 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে একদিনে কত হারাবে, একদিনে কত সেকেন্ড, 86,400, তাহলে একদিনে হারাবে কত, 86,400, এটা বিয়োগ করে দিলেই আমরা ই প্রাইমের মানটা পেয়ে যাব। তাহলে ই প্রাইমের মানটা ক্যালকুলেশন করে দাও, কত আসে, মানটা আসে -1.49 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। ওকে, এটা আমরা পাচ্ছি, যেহেতু আমরা এটা মাইনাস ছিল, এটা মাইনাস করে আরো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এত জুল আসছে একদিন পরের শক্তি। এই শক্তি দিয়ে আমরা আবার কি করতে পারবো, তার বর্তমান, তাহলে শক্তি হারানোর পর যে কক্ষপথে গেছে এটা সেই কক্ষপথের মোট শক্তি, ফলে ওই কক্ষপথের মোট শক্তি দিয়ে আবার নতুন কক্ষপথে যে ব্যাসার্ধ আর প্লাস এইচ এর মান বের করতে পারবো আমরা ইজিলি। তাহলে অতএব আমরা এইটাকে ব্যবহার করে কি করব, আর প্লাস এইচ বের করব। তাহলে আসি, অতএব আর প্লাস এইচ প্রাইম বর্তমানে আমাদের যে কক্ষপথে গেছে সেই কক্ষপথের মোট তার ব্যাসার্ধ আর প্লাস এইচ প্রাইম, সেটার মান পাবো এই সূত্র দিয়েই। তাহলে ই নিচে চলে যাবে, তাহলে সূত্র হবে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই 2 ইন্টু ই প্রাইম। এই যে ই প্রাইমের মান বের করলাম, এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে এখান থেকে আমরা কিসের মান পেয়ে যাব, এই নতুন অবস্থায় নতুন কক্ষপথের ব্যাসার্ধ আর প্লাস এইচ প্রাইম সেটা কিন্তু পেয়ে যাব। দেখো সেটা কত আসে ক্যালকুলেশনে, তাহলে আমরা যদি এটা এখানে বসাই দাও, জিএম সব জানা আছে, তাহলে মানটা আসবে, তাহলে মান আসে হচ্ছে 13.47 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে আগে ছিল কত, আগে ছিল দেখো 26.6 এবং 13 প্রায় অর্ধেক হয়ে গেছে, তাহলে মোট ব্যাসার্ধ প্রায় অর্ধেক হয়ে গেছে। তাহলে আমাদের ফাইনালি কি এসেছে, দিনে কয়বার দেখা যাবে, তাহলে দিনে কয়বার দেখা যাবে এটা বের করতে হলে আমাদের আর কি লাগবে, তার পর্যায়কাল, বর্তমান পর্যায়কাল কত, তাহলে বর্তমান পর্যায়কাল, তাহলে পর্যায়কাল আমরা কি করতে পারবো, এই সূত্র দিয়ে আবার বের করতে পারবো। এখান থেকে যদি আমরা বের করি বর্তমান পর্যায়কাল আর প্লাস এইচ জানা আছে, তাহলে সরাসরি পর্যায়কালের সূত্র টি এর সূত্র যদি আমরা একবারে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে মানটা পেয়ে যাবো। তাহলে এটা করলে কি হয়, আর প্লাস এইচ এর হোল কিউব, তার সাথে এটা গুণ, তারপরে আমরা কি করতে হবে, ভাগ। তাহলে নতুন পর্যায়কাল, নতুন পর্যায়কাল টি প্রাইম হয়, তাহলে টি প্রাইমের সূত্র কত ছিল, 2 পাই রুট ওভার আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ প্রাইমের হোল কিউব বাই জিএম, তাই তো। তাহলে 2 পাই রুট ওভার আর প্লাস এইচ প্রাইমের হোল কিউব বাই জিএম, তাহলে আমরা আর প্লাস এইচ প্রাইমের মানটা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এটার ফলে আমরা এখানে যদি বসাই দিই তাহলে একবারে আমরা কি পাবো, নতুন পর্যায়কাল পেয়ে যাবো। আর নতুন পর্যায়কাল কত আসবে, এটা প্রায়, তাহলে মানটা আসছে কত, আমরা নতুন পর্যায়কাল 4.3 আওয়ার, 4.3 আওয়ারের কাছাকাছি পাবো। তাহলে এটা হচ্ছে নতুন পর্যায়কাল। আর পর্যায়কাল যদি এটা হয়, কিন্তু আমাদের তো পর্যায়কাল বলে নাই, আমরা বলছে দিনে কয়বার দেখা যাবে, তাহলে আমরা একদিনে তো 24 ঘন্টা, পর্যায়কাল যদি 4.3 হয় তাহলে দিনে কয়বার আসবে, তাহলে আমরা যদি বলি যে ঘূর্ণন সংখ্যা, তাহলে আমাদের অতএব কতবার দেখা যাবে, তাহলে আমরা দেখা যাবে কয়বার দেখা যাবে, তাহলে আমরা বলি দেখা যাবে কয়বার, তাহলে দেখা যাবে 24 ডিভাইডেড বাই 4.3, তাহলে এটা করলে কত আসে, 5.5 সামথিং হবে। তাহলে 5.5 যদি আসে তার মানে আমাদের 6 বার তো দেখা যাবে না, তাহলে দেখতে পারবো 5 বার। তাহলে আমাদের পূর্ণ অংশ দিব আমরা, যেহেতু ভগ্নাংশ হবে না, কারণ আমরা দেখবো পূর্ণভাবে দেখার পর, একবার দেখার পর আরেকবার ফিরে না আসার দেখতে পাবো না, তাহলে আমাদের অ্যান্সার হবে 5 বার, ঠিক আছে। তাহলে মোটামুটি ওভারঅল দিনে তখন 5 বার করে আমরা দেখতে পাবো। তাহলে একটা উপগ্রহ যদি আমাদের দিনে প্রথমে 2 বার দেখা যাচ্ছিল, ওই অবস্থা থেকে শক্তি হারাতে থাকে এই হারে, তারপরে শক্তি হারানোর কারণে সে যখন শক্তি হারাবে আস্তে আস্তে সে তার কক্ষপথ চেঞ্জ হবে, সে আস্তে আস্তে উচ্চতায় উঠতে থাকবে, ফলে উচ্চতায় উঠলে তখন কি হবে, তার এই যে শক্তির পরিবর্তন, সেই শক্তির পরিবর্তন থেকে তার কক্ষপথের নতুন কক্ষপথের ব্যাসার্ধ পাবো, আর সেই ব্যাসার্ধ থেকে আমরা নতুন পর্যায়কাল পাবো, আর সেই পর্যায়কাল থেকে তারপরে আমরা কি করতে পারবো, তাকে কয়বার দেখা যাবে সেটাও আমরা ইজিলি বলতে পারবো বা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে প্রশ্নটা ছিল আমাদের খুবই সহজ প্রশ্ন একটা, কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করা লাগবে, কয়েকটা ধাপে ধাপে আমাদের করা লাগবে, একবারে অ্যান্সার বের করার মতো না, ঠিক আছে। এই জন্য আমাদের এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় রিটেন প্রশ্ন হিসেবে আসতে পারে,
ইম্পর্টেন্ট। সো কৃত্রিম উপগ্রহ যেহেতু নিজে একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, অবশ্যই তাহলে এই টাইপের প্রশ্ন যে শক্তি হারালে তার কক্ষপথের পরিবর্তন বা কক্ষপথের উচ্চতা ব্যাসার্ধ পরিবর্তন করলে পর্যায়কালের পরিবর্তন কেমন হবে, তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে সলভ করবা। এই রিলেটেড আরো যত প্রশ্ন আমাদের বইয়ে বিভিন্ন বইয়ে আছে তার সবগুলোই ভালোভাবে সমাধান করে রাখবা আশা করি। আর এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো। আর যদি প্রস্তুতি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করে আমাদের সাপোর্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো, ঠিক আছে? আর তুমি যদি প্রথম হয়ে থাকো ভিডিওতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত এবং এর পরবর্তীতেও কিন্তু আমাদের কন্টিনিউ চলতে থাকবে, প্রশ্ন সলভিং চলতে থাকবে। এরপরে কিন্তু আমরা এই প্রশ্ন ব্যাংক স্পেশালি কুয়েটের পরীক্ষার আগে কুয়েটের প্রশ্ন ব্যাংক সেপারেট ভাবে সমাধান করব। তারপরে ঢাকা ভার্সিটি কোশ্চেন, তারপরে বুয়েট এর কোশ্চেন কিন্তু আমরা আলাদাভাবে সাল ওয়াইজ কিন্তু কোশ্চেন সামনে সমাধান নিয়ে আসতেছি। সো আমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই আমাদের সাথে থাকবা এবং পরবর্তী ক্লাসগুলো করবা আশা রাখি। তাহলে অবশ্যই অ্যাডমিশন পরীক্ষায় তোমাদের এখান থেকে তোমরা নিশ্চয়ই বেনিফিট অবশ্যই পাবা, ঠিক আছে? সো ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, পরবর্তীতে আবার নতুন কোনো ম্যাথ নিয়ে এবং নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।